ওবায়দুল কাদের নানক ডিবি হারুনদের ধরার চেষ্টা চলছে। ৫ আগস্টের পর র্যাবের একজনও পালাননি, সাংবাদিকদের জানিয়েছে সংস্থাটি। শেরপুর ময়মনসিংহে পরিস্থিতি ভয়াবহ। বানের পানিতে নারী শিশু সহ ৫ জনের মৃত্যু। পূর্বাঞ্চলে ক্ষয়ক্ষতি ১৪,৪২১ কোটি টাকা, তথ্য সিপিডি। রাজনীতির ঊর্ধ্বে থেকে সেনাবাহিনীতে সৎ যোগ্যদের পদোন্নতি নির্দেশ ডক্টর ইউনূসের। সেনা সদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ওবায়দুল কাদের নানক এবং ডিবি হারুনদের মতো রাঘব বোয়ালদের গ্রেফতারে র্যাব সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি দাবি করেন ৫ আগস্টের পর র্যাবের একজন সদস্য পালিয়ে যাননি, সবাই কর্মস্থলে যোগ দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে অনেকেই যোগ দেননি কর্মস্থলে। দেশ ছেড়ে পালানোর পাশাপাশি আত্মগোপনে থাকার অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে। র্যাবের দাবি, ছাত্র জনতার অভ্যুত্থান সফল করতে যা করার ছিল তাই করেছিলেন তারা। ছাত্র জনতার উপরে লিথাল উইপেন কখনোই ব্যবহার করা হয়নি র্যাবের কোনো সদস্য দ্বারা। সো সেইভাবে আমরা কিন্তু সবসময় আছি। সাধারণ ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেটার সাথে আমরা ছিলাম। 10,000 ফোর্সের ভিতরে 44% পুলিশ, কিন্তু আমাদের কোনো সদস্য কিন্তু পালিয়ে যায় নাই এবং কোনো সদস্য কিন্তু কর্মবিরত যায় না। আমরা প্রথম থেকে যেভাবে একসাথে ছিলাম, আমরা শেষ পর্যন্ত একসাথে ছিলাম। ৫ আগস্টের ঘটনায় প্রভাবশালী অনেককে গ্রেফতারের দাবি করে এই কর্মকর্তা বলেন, ওবায়দুল কাদের নানক ও ডিবির হারুনকে গ্রেফতারে তারা সক্রিয়। এদের বিষয়ে আমাদের তৎপরতা অব্যাহত আছে। আমরা যখনই তাদেরকে সুযোগ পাবো আমরা তখনই তাদেরকে গ্রেফতার করব। আমরা কাউকেই ছাড় দিব না। ৩৯ জনকে বড় পর্যায়ের নেতা যারা 39 তাদেরকে তো আমরা গ্রেফতার করেছি, যারা মামলার ১ নাম্বার ২ নাম্বার আসামি, এবং প্রতিদিনই আপনি দেখবেন যে রাঘব বোয়াল যারা তাদেরকেই আমরা ধরতেছি। আমরা ছোট পর্যায়ের যে স্ট্যাট সেটা আমি বললাম যে আপনাকে আমি ১,১৭০ জনকে ধরেছি সর্বমোট। এর আগে সদরঘাট থেকে অপহৃত শিশু আব্দুল্লাহ আল নূর তুষারকে ৭ দিন পর পিরোজপুর থেকে উদ্ধার করেছে র্যাব। তবে পলাতক রয়েছে অপহরণকারী বাদল ওরফে হৃদয়। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বৃষ্টি অব্যাহত থাকায় শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী লাখো মানুষ। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ে ছুটছে দুর্গতরা। বানের পানিতে ডুবে পর্যন্ত নারী ও শিশু সহ ৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে উন্নতি নেই ময়মনসিংহে বন্যার। ১২ ইউনিয়নের ৫০,০০০ মানুষ পানিবন্দী। শেরপুর থেকে হাকাম হীরা এবং ময়মনসিংহ থেকে অমিত রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাড়িঘর, রাস্তাঘাট চারদিকে থই থই পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। শেরপুরের বন্যা পরিস্থিতি আর অবনতি হয়েছে। দুর্ভোগ বেড়েছে বন্যার্তদের। নালিতাবাড়ি থেকে নকলা, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। পানিবন্দী লাখো মানুষ। বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বানের পানির প্রবল তোড়ে ভেঙে গেছে অনেক কাঁচা আধা কাঁচা বাড়িঘর। বানভাসীদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিসের সদস্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। হঠাৎ করে একদিনের বৃষ্টি এরকম করে আমার পানি উঠে বাড়ি ঘর তলায় গেছে গা। খেতা বালিশ কিচ্ছু বাইর করতে পারিনি, পোলা পানা খাওয়া দাওয়া করতে পারতাছি না। নদীর পানি আর এই পানি, দুই পানি একত্র হয়ে উষা হয়ে এই মুখে চড়ছে। এখানকার মানুষের বাড়ি থাকতাছি, গরু বাছুর মানুষের বাড়ি, ছাগল মানুষের বাড়ি, কিছুই বাইর করা হয়নি। খাট সব তলে। ভোগাই, চিল্লাখালী, মহারশী, কর্ণঝড়া, ডিফলাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় উপজেলা নির্বাহী অফিসার। উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের বন্যায় আক্রান্ত হয় এবং আমরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছি। ইতিমধ্যে আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি 25,000+, এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা আমরা 50,000+। এটা আমরা সংখ্যা আরও বাড়তেও পারে। এদিকে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে ধোবাউড়ায়। নতুন করে প্লাবিত হয়েছে 12টি ইউনিয়নের নিম্নাঞ্চল। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, মাছের খামার ও ফসলের মাঠ। দুর্ভোগে হাজারো মানুষ। আমরা কিভাবে বাঁচাম এই দাবি আমরা, যে কিভাবে বাঁচতে পারি আমি, কিভাবে বাঁচাম। আমরা এই রাস্তা নিয়ে গেলে বুঝতে হবে না আমি কি আলে তাই। আমার যা কিছু আছে
খাট খরচ এই সব ঘরের নিচে ভাই, ঠিক আছে। 2 দিন ধরে খাওয়া নাই ভাই, আমরা মুড়ি খায় থাকতেছি, বাচ্চা ভাতের জন্য কাঁদতেছে ভাই। খাওয়ার মতো কোনো কিছু নাই, আর এখন অসহায় অবস্থা আছে, অসহায় অবস্থা। ধান ক্ষতি হয়েছে, বাড়িতে পানি উঠছে, মাছ গেছে, সবজি ক্ষতি হয়েছে। দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা দিচ্ছে প্রশাসন। আমাদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী মানুষজন, ছাত্ররাও কাজ করছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য। তবে একটি বিষয় হলো, যে পরিমাণ ত্রাণ সহায়তা আমরা পেয়েছি তা আসলে চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। 1981 সালের পরে বোধহয় এই এলাকার মানুষজন এত বড় বন্যার সম্মুখীন হয়নি, যে কারণে আমাদের এখানে আশ্রয় কেন্দ্রগুলিতে আসলে মানুষের উপস্থিতি কম, তারা অভ্যস্ত না, সো তারা তাদের আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছে। তবে আমাদের পর্যাপ্ত রকমের আসলে আমাদের প্রস্তুতি আছে। মানবেতর দিন কাটছে বানভাসীদের। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। চলমান উন্নয়নের দর্শন থেকে বের হতে না পারলে জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাঁচা যাবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মানুষের জন্য ফাউন্ডেশন এবং ইউএন ওমেন পরিচালিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, এবারের বন্যার জন্য অতিবৃষ্টির পাশাপাশি উজানের দেশগুলোর সাথে অভিন্ন জলরাশির বিষয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমঝোতা না থাকাও দায়ী। জানান, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলো তাদের প্রতিশ্রুত তহবিল না দেওয়ায় বাংলাদেশের মতো দেশগুলোর পক্ষে এই পরিবর্তন মোকাবেলা কঠিন। উজানের দেশগুলো পূর্বাভাস ছাড়াই পানি প্রবাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার সমালোচনা করেন তিনি। নির্মাণের পর থেকে দেশের ভেতরের বাঁধগুলো আর মেরামত না করায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলেও মন্তব্য তার। একটা হচ্ছে অতিবৃষ্টি, আরেকটা হচ্ছে উজান থেকে পানিটা ছেড়ে দেওয়া এবং আমাদেরকে আগে থেকে সতর্কতা না দিয়ে ছেড়ে দেওয়ার কারণেও এটা প্রকোপটা বাড়ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে আবহাওয়ায় একটা বড় ধরনের পরিবর্তন চলে এসছে, যার জন্য এবার যেটাই হচ্ছে, গরমই বলেন বন্যাই বলেন, বলা হচ্ছে যে এইরকম আমরা আগে আর কখনো দেখিনি। কাজে আমরা জলবায়ু পরিবর্তনকে যেমন দোষ দিই, আমরা একই সাথে অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনায় সমঝোতা না থাকাকেও একটা কারণ হিসেবে চিহ্নিত করি। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের অনেকগুলো বাঁধ আছে, সেই বাঁধগুলো অনেক বছর যাবত, অনেক যুগ যাবত বানানোর পরে আর মেরামত করা হয় না, রিপেয়ার করা হয় না। অনেক স্থাপনা আছে, যেমন অনেক গেট, যেগুলো অনেক বছর খোলাই হয়নি। নিজস্ব ভূমিতে কিছু কিছু অবকাঠামোর ব্যবস্থাপনা না থাকাটাকেও আমরা দায়ী মনে করি। দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় প্রায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা জাতীয় বাজেটের 1.81%। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণার প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। ভবিষ্যতে এমন বন্যার প্রভাবজনিত ক্ষয়ক্ষতি কমাতে সরকারের পক্ষ থেকে বিশেষজ্ঞ পরামর্শ কমিটি থাকা জরুরি বলে সুপারিশ করেছে সংস্থাটি। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। কমবেশি প্রতি বছরই পাহাড়ি ঢল বা উজান থেকে নেমে আসা পানিতে প্লাবিত হয় দেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। তবে এবারের বন্যায় স্মরণকালের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয় দেশের পূর্বাঞ্চলের অন্তত 11টি জেলা। আর অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার শুরুতেই মোকাবিলা করতে হয় ব্যাপক ক্ষয়ক্ষতির এই বন্যা। এই বন্যায় পূর্বাঞ্চলের জেলাগুলোর ক্ষয়ক্ষতি ও পুনর্বাসনের বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যায় প্রায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও বনায়ন খাত, প্রায় 5,169 কোটি টাকার, যা মোট ক্ষতির 35.85%। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে অবকাঠামো খাত, ক্ষতি হয়েছে প্রায় 4,653 কোটি টাকার, যা মোট ক্ষতির 32.27%। আর আবাসন খাতে 2,407 কোটি টাকার ক্ষতি হয়েছে, মোট ক্ষতির 16.69%। শুধুমাত্র তো ওই সময়ের না, যেমন স্বল্পমেয়াদী ক্ষতি হয়ে থাকে, এটার কিন্তু মধ্যম এবং দীর্ঘমেয়াদী প্রভাব থাকে। বন্যার যখন পানি থাকে তখন এক ধরনের মানুষের জীবন বিপন্ন হয় একভাবে, কিন্তু যখন পানি সরে যায় তখন তাদের যে জীবন জীবিকার উপরে যে প্রভাব পড়ে, সেটার কিন্তু প্রভাবটা অনেক দিন পর্যন্ত রয়ে যায়। সিপিডির গবেষকরা বলছেন, আগামীতে এ ধরনের বন্যার ক্ষয়ক্ষতি কমাতে ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতার পরিকল্পনা রাখতে হবে সরকারকে।
এবার ব্যক্তি খাতে বেশি ক্ষতি হয়েছে সরকারি খাতের চেয়ে। অর্থাৎ আমি ব্যক্তি খাতের ভিতরে যদি আমি বাসাবাড়ি, কৃষি এবং শিল্প প্রতিষ্ঠানগুলো যদি ধরি এবং বাকিগুলো যদি সরকারি খাতের বিনিয়োগের কথা চিন্তা করি, তাহলে আমি দেখতে পাচ্ছি 53% ক্ষতি হয়েছে হলো বেসরকারি খাতে এবং 47% হয়েছে হলো সরকারি খাতের যে সমস্ত ক্ষতি। 53% বলতে দাঁড়ায় $636 মিলিয়ন এবং সরকারি খাতের যদি বলি তাহলে $524 মিলিয়ন। সংবাদ সম্মেলনে বলা হয়, শুরু থেকেই এবারের বন্যার কারণ নিয়ে বিক্ষিপ্ত তথ্য পাওয়া গেছে। এজন্য সরকারকে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শ দেন গবেষকরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্য ও নেতৃত্ব প্রদানের সফল অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচন করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঢাকা সেনানিবাসে সেনা সদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি বলেন, সৎ, নীতিবান এবং নেতৃত্বের অনন্য গুণাবলী সম্পূর্ণ অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার। এবার প্রথম পর্বে পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী দেশের মানুষের পাশে দাঁড়িয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে, পাশাপাশি দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষাও করেছে। ফলে সেনাবাহিনী আবারও দেশের মানুষের আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে বলে তিনি মন্তব্য করেন। পদোন্নতি পর্ষদে প্রধান উপদেষ্টা ছাত্র জনতার বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশের সকলকে স্বাগত জানান। এ সময় প্রধান উপদেষ্টা শ্রদ্ধা ভরে স্মরণ করেন জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের প্রতি। একই সাথে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর শহীদ সহ সকল বীর সেনানীদের জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে বলে তিনি আশা করেন। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, স্কাইপে কেলেঙ্কারি বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার রোল মডেল হওয়া উচিত ছিল, কিন্তু সেটা না হয়ে তারা জেলে গিয়েছেন। আমার দেশ পত্রিকা বন্ধ হয়েছে। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় তিনি দাবি করেন, মানুষ যে ভালোবাসা দেখিয়েছে তার কৃতজ্ঞতা জানানোর ভাষা ওনার নেই। বাংলাদেশে তার কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই বলে উল্লেখ করেন মাহমুদুর রহমান। তিনি বলেন, দানব হাসিনার জুলুম নিয়ে আলোচনা কমে গেছে, বরং সরকারের ভালো খারাপ নিয়ে আলোচনা করছে জনগণ। এটা বাঙালি মুসলমানের স্মৃতি কমে যাওয়ার ইতিহাস। তিনি বলেন, যারা জুলাই বিপ্লব করেছে তারা আমার দেশের কথা জানে না। আমার দেশ হাসিনার ফ্যাসিবাদ ও ভারতের হেজেমনির বিরুদ্ধে কথা বলে, স্বাধীনতার কথা বলে। তিনি দাবি করেন, বেশিরভাগ মিডিয়া ভারতের এজেন্ট। ফ্যাসিবাদ মুক্ত সরকার দেখতে চাইলে আগে ফ্যাসিবাদ মুক্ত মিডিয়া করতে হবে। মাহমুদুর রহমান বলে, বাংলাদেশে অ্যান্টি ইসলামিক আবহাওয়া তৈরি করেছে মিডিয়া। মৌলবাদের, জঙ্গিবাদের কথা বলে এটা করা হয়েছে। এটা ভারতের মোদির বয়ান। তিনি বলেন, আবু সাইদের রক্তের উপর দিয়ে সরকার হয়েছে, তার ভুল ত্রুটি হলেও সমর্থন দিতে হবে, তবে দিল্লির দালালি করলে সমর্থন দেয়া যাবে না। যে সরকারি আসুক, বিএনপি, জামাত যারাই আসুক, দিল্লির দাসত্ব করা যাবে না বলেও দাবি করেন মাহমুদুর রহমান। এই সরকারের খুব পাওয়ারফুল একজন ব্যক্তি ডক্টর ইফতেখারুজ্জামান, তিনি কদিন আগে বললেন মৌলবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে। পাওয়ারফুল ব্যক্তি এই জন্য বলছি, তাকে একটা কমিশনের প্রধান করা হয়েছে। তার মানে যিনি কমিশনের, আমি সরকারে ছিলাম, খুব ছোট দায়িত্বে ছিলাম ভাই, এমন কোনো বড় দায়িত্বে ছিলাম না, কিন্তু সরকারে ছিলাম। কিন্তু আপনি যখন সরকারে থাকবেন, সরকারের অংশ হবেন, আপনার প্রতিটি কথা সরকারের কথা, এটা মনে রাখতে। আমি ব্যক্তি মাহমুদুর রহমান এখন যেটা বলতে পারবো, আমি কোনো দলীয় সরকারের অধীনে গেলে আমি বলতে পারবো না, কারণ আমার কথা তখন সরকারের কথা। তা আমি জানতে চাই, বাংলাদেশে মৌলবাদের উত্থান ইফতেখারুজ্জামান কোথার থেকে দেখলেন আবার নতুন করে? এই একই বয়ান দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে। শেখ হাসিনা 16 বছর ফ্যাসিস্ট শাসন চালাতে পেরেছে, এই মৌলবাদের কার্ড ফেরি করে তারা চালাতে পেরেছে। বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনের পরিচালক প্রয়াত আশরাফ উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। সকালে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। আশরাফ উদ্দিন আহমেদের মৃত্যুতে বাংলা ভিশন পরিবার গভীরভাবে শোকাহত। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। তিনি স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি ছিলেন একজন সফল হিসাববিদ। বর্ণাঢ্য জীবনে বাংলা ভিশন ছাড়াও দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।
শনিবার রাত 10:15টায় পূর্ব রাজাবাজার জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সকাল 10টায় রাজধানীর রকুনপুরে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় বাংলা ভিশনের পরিচালক আশরাফ উদ্দিন আহমেদকে। দাফনের সময় তার 2 ছেলে, আত্মীয় পরিজন ছাড়াও বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হক ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। বাংলা ভিশন টিভি চ্যানেলের প্রতি মরহুমের অবদান শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। ওনার সাথে আমার দীর্ঘ দিনের একসাথে কাজ করার স্মৃতি রয়েছে। উনি অত্যন্ত একজন নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন এবং সৎ ব্যক্তি ছিলেন, এবং বাংলা ভিশন এই চ্যানেলটির উপরে আপনারা জানেন ফ্যাসিবাদী সরকারের বহু নির্যাতন, নিপীড়ন এবং বহু রকমের অদৃশ্য চাপ বিভিন্ন সময় এসেছে। সেই সময়গুলোতেও অন্যান্য যারা পরিচালক ছিলেন তাদের সাথে মিলে উনি এই জিনিসটাকে রক্ষা করেছেন, একটি মিডিয়াকে বাঁচিয়ে রেখেছেন যারা মানুষের কথা বলতে পারে, দেশের কথা বলতে পারে। এবং অনেক সময় দেখা গিয়েছে, আমরা শুনেছি এই কাজ করতে গিয়ে তিনি অসুস্থ পর্যন্ত হয়ে গিয়েছেন সরকারের চাপে। তো যাই হোক, সেটা একটা ইতিহাস। আজকে আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত, ব্যথিত যে ওনাকে যখন এই স্বৈরাচার পতনের পর যখন আমরা সকলে মিলে বাংলা ভিশন পরিবার এই চ্যানেলটিকে আবার একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ এসেছিল, ঠিক সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। মহান আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুন এবং ওনার পরিবার পরিজনকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমরা ওনার স্মৃতিকে আজীবন স্মরণ রাখবো বাংলা ভিশন পরিবার। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের বীর শহীদ আবু সাইদের নাম এখন সবার মুখে মুখে, অথচ তাকে হত্যার সব আসামি ধরা পড়েনি এখনো। চাকরিতে বহাল থেকে খুনিরা এখনো আছে দিব্যি। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বকে নাড়া দেয়া এই হত্যার ন্যায় বিচার করতে হবে অন্তর্বর্তী সরকারকে। আবু সাইদ হত্যা মামলা নিয়ে রংপুর থেকে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। মধ্য আশ্বিনের সূর্যটা মাথার উপর তেজদীপ্ত আলো ছড়ালেও আবু সাইদহীন বাড়িটা যেন ফাঁকা। উঠানে বসে মোবাইল ফোনে বাবা খুঁজছেন ছেলে হারানোর খবর। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের সময় পেরিয়েছে 2 মাস। আবু সাইদ হত্যা মামলার সময় গড়িয়েছে 1 মাস, কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে 15 আসামি। বন্দুকের নলে তরুণ সাইদের তাজা প্রাণ কেড়ে নেয়া হাসিনার অনুসারীরা চাকরিতে এখনো বহাল। এতে হতভম্ব বৃদ্ধ বাবা মা। এখন পর্যন্ত কোনো কিছু বুঝতে পারলাম না যে বিচার হবে কি না। এখন তো কোনো আশাই নাই বিচার। কষ্ট কেমন লাগে? যাই দোষী প্রকৃত দোষী তাদের আমরা কঠোর বিচার চাই, যেন ফাঁসি হয়। শেষ কথা বলি গেছে আমার বাবা, চাকরির কথা কয়া বাইকতে বিদায় হয়ে গেছে। আমার ছেলের হত্যা বিচার চাই। আমার ছেলে খাঁচিনে মারি ফেলা লিখে। ভাই ছাড়া ছন্দহীন জীবন যেন বোন সুমি আর ভাই রমজান আলীর। অশ্রু সজল চোখে কষ্টের আর্তনাদ। শঙ্কা, বিচার হবে তো? ভাই মারা গেছে কতদিন হয়, তারপরে আমরা সঠিক বিচারটা পাইতেছি না, বা আসামিদেরকে ধরা হইতেছে না। আমরা শুনতে পাইতেছি না যে তাদেরকে ধরা হইতেছে, সঠিকভাবে তদন্ত করতেছে কি না করতেছে। আমরা চাই সঠিকভাবে তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় এনে সঠিক শাস্তি দেওয়া হোক। আসামি যতদিন না ধরবে ততদিন আমরাও আতঙ্কের ভিতরে আছি। আজকে 1 মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু এই বিচারের অগ্রগতি কারো কাছে আমি পাইলাম না। আইন বিশেষজ্ঞরা বলছেন, তারুণ্যের যুদ্ধে শত শহীদের রক্তে গড়া বাংলাদেশে আবু সাইদ হত্যার বিচার নিশ্চিত করতে হবে। আবু সাইদের যে প্রকৃত আসামি করে যে আবু সাইদের ভাই যে মামলাটা আদালত দায়ের করেছে, সেই আসামির 2 জন ছাড়া কেউ গ্রেপ্তার হয় নাই। আর এখনকার মামলাটা আইওয়াশ বলে আমি মনে করছি, যেটা নিয়ে কোনো কাজ হচ্ছে না। বিচারের বাণী যে নিভৃতে কাঁদে, সেই কেঁদে কেঁদে বেড়াচ্ছে তাদের সেই সেই কষ্ট, তাদের সেই যন্ত্রণা। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। প্রায় 3 মাস পর সশরীরে ক্লাস শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন এবং ছাত্রদের কোটা আন্দোলনে স্থবির হয়ে পড়ে বিশ্ববিদ্যালয় কার্যক্রম। 17 জুলাই ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়। সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে দায়িত্ব ছাড়েন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবু তাহের। পরে 18 সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তারকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
শিক্ষার্থীদের সেশন জটে পড়ার শঙ্কা থেকে ক্লাস কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আন্দোলনের শহীদদের স্মরণ করার মধ্য দিয়ে ক্লাস শুরু করেন শিক্ষার্থীরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ওবায়দুল কাদের নানক ডিবি হারুনদের ধরার চেষ্টা চলছে। 5 আগস্টের পর র্যাবের একজনও পালাননি, সাংবাদিকদের জানিয়েছে সংস্থাটি। শেরপুর ময়মনসিংহে পরিস্থিতি ভয়াবহ। বানের পানিতে নারী শিশু সহ 5 জনের মৃত্যু। পূর্বাঞ্চলে ক্ষয়ক্ষতি 14,421 কোটি টাকা, তথ্য সিপিডির। রাজনীতির ঊর্ধ্বে থেকে সেনাবাহিনীতে সৎ যোগ্যদের পদোন্নতি নির্দেশ ডক্টর ইউনূসের। সেনা সদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।